আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা দুইটা জাবেদা শিখবো, দুইটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা শিখবো। সেই দুইটা লেনদেন হচ্ছে ধারে ক্রয় এবং ধারে বিক্রয়। নাম্বার 1 ধারে ক্রয় বা ধারে পণ্য ক্রয়, এবং 2 নম্বর যে লেনদেনটা আমরা আজকে বিশ্লেষণ করব ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়। স্টুডেন্টস আজকে আমরা এই দুইটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। ধারে মানে বাকিতে, ধারে মানে বাকিতে, এটা ফার্স্টে বুঝে নাও। পণ্য মানে কি? পণ্য সম্পর্কে আমরা গত আগের ক্লাসে ক্লিয়ার হয়েছি অনেক ভালোভাবে। পণ্য হচ্ছে যে জিনিসটা নিয়ে আমার ব্যবসা পরিচালিত হয়, আমার ব্যবসায় বেচা কেনা করা হয়। ব্যবসা মানে কি? বেচা কেনা, লেনদেন সংগঠিত হবে বিক্রয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। সো যে জিনিসটা নিয়ে আমার ব্যবসা, হতে পারে কাঁচামাল, হতে পারে ফার্নিচার, হতে পারে বিস্কুট, যে জিনিসটা নিয়ে সেটা নাম হচ্ছে পণ্য। তাহলে ধারে বুঝলাম, পণ্য বুঝলাম, ক্রয় বিক্রয় তো আমরা বুঝি। এখন স্টুডেন্টস ধারে পণ্য ক্রয় এবং ধারে পণ্য বিক্রয় দুইটার মেন কনসেপ্টটা আমরা কিন্তু বুঝে গিয়েছি যে দুইটা লেনদেনই বাকিতে সংগঠিত হয়েছে। অর্থাৎ এখানে নগদ টাকা কেউ পায়নি, কেউ দেয়নি। এই জিনিসটা তোমরা ক্লিয়ার স্টুডেন্টস। আমরা দেনাদার এবং পাওনাদার সম্পর্কে কিন্তু গত ক্লাসে কিংবা তার আগের ক্লাসে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছি দেনাদার কাকে বলে, পাওনাদার কাকে বলে, বা দেনাদারকে পাওনাদারকে। সেটাই আজকে এখানে প্রয়োগ হবে। দেখো কি সুন্দরভাবে। তো তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে ওই ক্লাসটা দেখে এসে তারপর এই ক্লাসটা দেখবে যে তোমাদের দেনাদার এবং পাওনাদার যখন আমি লিখবো তখন আর বুঝতে সমস্যা হবে না। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম স্টুডেন্টস যে দুইটা লেনদেনই ধারে যদি কোনো কথা লেখা থাকে কখনো লেনদেনের সাথে, তার মানে সেটা বাকিতে সংগঠিত হয়েছে। আমি ধারে পণ্য কিনেছি আমার ব্যবসার জন্য, তার মানে আমি টাকা এখনো দেইনি। ধারে পণ্য বিক্রি করেছি আমি, তার মানে আমি টাকা এখনো পাইনি। তাহলে এইখানে আমার ব্যবসায় কি সংগঠিত হলো এই লেনদেনটার জন্য? নাম্বার 1 ধারে পণ্য ক্রয়। আমার ব্যবসা, এই দুইটা লেনদেনই আমার ব্যবসায়। সাপোজ তুমি বা আমি যখন ম্যাথটা করবো আমরা, তখন তুমি ভাববে যেটা তোমার ব্যবসা। সো আমার ব্যবসায় এই দুইটা লেনদেন সংগঠিত হয়েছে। আমি ধারে পণ্য কিনেছি, আবার ধারে পণ্য বিক্রয় করেছি। তাহলে এই ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে আমার ব্যবসায় কি সংগঠিত হলো? নাম্বার 1 আমি পণ্য ক্রয় করেছি। আমরা জানি যে কোনো কিছু কিনলে কি হয়? ব্যয় হয়, এটা আমরা জানি। তাহলে যে কোনো কিছু কিনলে যদি ব্যয় হয়, এখানে একটা জিনিস কিন্তু সংগঠিত হলো, সেটা হলো ব্যয়। ব্যয় সংগঠিত হলো। আর কি হলো এখানে? এই যে ধারে পণ্যটা কিনেছি আমরা, ধারে কেনার কারণে যার কাছ থেকে কিনেছি আমরা তাকে এখনো টাকাটা পরিশোধ করিনি। সো কোনো না কোনো দিন এই টাকাটা আমাকে তাকে পরিশোধ করতে হবে, ঠিক কিনা স্টুডেন্টস? তাহলে যদি কোনো না কোনো দিন পরিশোধ করতে হয়, এটা কিন্তু আমার জন্য একটা দায়, যে আমার মাথায় একটা দায় চেপে বসলো যে আমাকে তাকে কোনো না কোনো দিন টাকাটা পরিশোধ করতেই হবে। সে আমাকে চাপ দিবে টাকা না দিলে। সো এটা একটা দায়। কার দায়? আমার ব্যবসায়ের দায়। যার কাছ থেকে কিনেছি তার দায় না, কারণ আমাকে তাকে পরিশোধ করতে হবে, সে আমাকে পরিশোধ করবে না। সো ধারে পণ্য আমি কিনেছি, এই কেনার মাধ্যমে আমার একটা দায় সৃষ্টি, আমার ব্যবসায়ের একটা দায় সৃষ্টি হয়েছে। তাহলে এই দায়টা কি বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে, যেহেতু আমি পণ্য ক্রয় করেছি ধারে। তাহলে আমার এই যত টাকার পণ্য ক্রয় করেছি সেই অ্যামাউন্টটা আমার ঘাড়ে কিন্তু চেপে বসলো যে আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমার ব্যবসায়ের জন্য কি হলো? এই দায়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস এখানে লক্ষ্য করলাম। নাম্বার 1 এই ধারে পণ্য কেনার কারণে আমার ব্যবসায়ের দায় বৃদ্ধি পেয়েছে। নাম্বার 2 আমরা যেহেতু কিনেছি, একটা এখানে ঘটনা ঘটেছে কি, আমরা কিনেছি পণ্য, তাহলে এর মাধ্যমে কিন্তু ব্যয়ও আমার বৃদ্ধি পেয়েছে, ব্যয় সংগঠিত হয়েছে। এখন স্টুডেন্টস তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে নগদে তো আমরা টাকা দিইনি, তাহলে ব্যয় কিভাবে হলো? স্টুডেন্টস তোমাদের বলে রাখি, আমি এর আগেও এক ক্লাসে বলেছি যে হিসাব বিজ্ঞানে একটা বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে। সেই বছরে যা কিছু কিনি আমরা, যা কিছু বিক্রি করি, সেটা হোক নগদে হোক ধারে। যদি ক্রয় হয়, যদি কোনো কিছু কিনি আমরা, তাহলে সেটা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। পণ্য ক্রয় করলে এবং পণ্য বিক্রি করলে সেটা আমাকে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, ধারে করি বা নগদে করি। সো স্টুডেন্টস তাহলে আমার দুইটা লেনদেন দুইটা হিসাব আমরা পেয়ে গেলাম। কি? একটা হচ্ছে ব্যয় সংগঠিত হয়েছে পণ্য ক্রয়ের মাধ্যমে। তাহলে ব্যয়টা কি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি পেয়েছে, কারণ কোনো কিছু কিনলে নতুন করে সেটার মাধ্যমে আমার ব্যবসায়ের ব্যয়টা বৃদ্ধি পেল। এখন আমরা স্টুডেন্ট সূত্রটা প্রয়োগ করি। আমাদের ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি কি হয়? ডেবিট। তাহলে এখানে কি বৃদ্ধি পেয়েছে? ব্যয়। তাহলে ব্যয় হিসাব ডেবিট, কিন্তু এখানে ব্যয়টা কি, ব্যয় হিসাবের নামটা কি? ক্রয়। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। একটা
হিসাব আমরা পেয়ে গেলাম। এখন ক্রেডিট কি হবে তাহলে? এই যে আমরা আরেকটা বিষয় পেলাম কি, যে ধারে পণ্য ক্রয় করেছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আমার ব্যবসা, সো আমার ব্যবসার কাছে একটা দায়, এই দায়টা কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে। এবং আমরা স্টুডেন্টস কি জানি যে দায়, আয় এবং মূলধন এই তিনটা যদি বৃদ্ধি পায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে হবে কি, ক্রেডিট। আর যদি কমে যায় তাহলে হবে ডেবিট, অর্থাৎ সম্পদ আর ব্যয়ের উল্টোটা। এখন স্টুডেন্টস তাহলে এই লেনদেন থেকে ক্রেডিটটা কি হবে, তাই না? তাহলে দেখো আমরা অলরেডি দুইটা ঘটনা, আমরা এখানে দুইটা হিসাব আমরা শনাক্ত করতে পেরেছি, একটা দায় আর একটা ব্যয়। ব্যয়ের জন্য আমাদের এন্ট্রি করা শেষ, এখন আমাদের কি ক্রেডিটের জন্য এন্ট্রি করতে হবে। ক্রেডিট এখানে কি হবে, আমাদের আরেকটা বিষয় আমরা কি করেছি, আমরা জেনেছি যে দায়টা আমাদের ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এবং এই দায়টা বৃদ্ধির ফলে আমরা কি জানি, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখানে আমরা দায় হিসাব ক্রেডিট লিখবো, কিন্তু কোন দায়টা, তাহলে স্টুডেন্টস দায়ের আন্ডারে কোন স্পেসিফিক নির্দিষ্ট দায়টা আমরা বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো স্টুডেন্টস, আমরা যার কাছ থেকে পণ্য কিনেছি সেই ব্যক্তি কিন্তু কি, পাওনাদার। খেয়াল করো, আমরা দেনাদার এবং পাওনাদার ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছি, তার জন্য বলেছি যে ওইটা দেখে এসে তারপর এটা দেখবে। যার কাছ থেকে পণ্য কিনেছি আমরা ধারে, সে কিন্তু পাওনাদার, কারণ সে টাকাটা পাবে কোনো না কোনো দিন, এবং আমি এই জায়গায় হচ্ছে দেনাদার। সো এখানে আমার দেনাদারের বিষয়টা আসবে না, কারণ আমি এখানে আমার লেনদেনটা হচ্ছে পণ্য ক্রয় নিয়ে। তাহলে আমি যখন ধারে পণ্য ক্রয় করলাম একজনের কাছ থেকে, সেই ব্যক্তিটা কিন্তু আমাকে যতদিন আমি টাকা না দেবো আমাকে কিন্তু চাপ প্রয়োগ করবে টাকা দেওয়ার জন্য, তো সে কিন্তু পাওনাদার। তাহলে আমার দায়টা এখানে কে, আমার দায়টা সৃষ্টি হলো পাওনাদারের জন্য, আর কোনো কিছুর জন্য কিন্তু দায়টা সৃষ্টি হয়নি। ভালো করে বুঝুন স্টুডেন্টস, আমি পণ্য ক্রয় করেছি ধারে একজন ব্যক্তির প্রতিষ্ঠানের কাছ থেকে, সেই প্রতিষ্ঠান কিন্তু আমার দায়, কারণ তাকে আমাকে পরিশোধ করতে হবে টাকাটা কোনো না কোনো দিন। আর কোনো কিছু এখানে দায় নেই কিন্তু স্টুডেন্টস। তাহলে আমার দায়টা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই দায়টা যদি আমার ওই প্রতিষ্ঠানটাই হয়, তাহলে আমার দায় বৃদ্ধি পেলে কে বৃদ্ধি পাবে, ওই প্রতিষ্ঠানটা বৃদ্ধি পাবে। তাহলে এই জায়গায় আমরা লিখবো ওই দায়ের নামটা হবে পাওনাদার হিসাব, এবং যার কাছ থেকে পণ্য কিনেছি যদি তার নাম লেখা থাকে, সেই ব্যবসায়ের নাম লেখা থাকে, যে বসুন্ধরা গ্রুপ বা আকিজ গ্রুপ, যার কাছ থেকে কিনেছি আমি ধারে, যদি নাম লেখা থাকে অঙ্কের ভিতরে, ম্যাথের ভিতরে তোমাদের বইয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওনাদার লিখে ব্র্যাকেটে সেই নামটা লিখে দিই। আর যদি কোনো নাম না থাকে, এখানে যেমন কোনো নাম নেই, তাহলে আমরা সেই দায়টার নাম লিখবো কি, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট। স্টুডেন্টস দেখো, ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে আমার একটা ব্যয় সংগঠিত হয়েছে, যেহেতু ক্রয় করেছি, ক্রয় থাকা মানেই আমার ব্যয় সংগঠিত হয়েছে, সেই ব্যয়টা আমার কি বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির জন্য আমরা কি লিখেছি, ক্রয় হিসাব ডেবিট, কারণ আমার ক্রয় হচ্ছে আমার ব্যয়, সো ব্যয়টা বৃদ্ধি পেলে ডেবিট আমরা জানি, আমরা দিয়েছি ক্রয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে, আমার দায় বৃদ্ধি পেয়েছে, আমাকে টাকা পরিশোধ করতে হবে সেই প্রতিষ্ঠানকে যার কাছ থেকে কিনেছি, সো দায় হিসাব ক্রেডিট। কিন্তু কোন দায়টা এখানে, এই যে পাওনাদার হিসাব, কারণ এই পাওনাদার যে টাকাটা পাবে আমার কাছ থেকে, ওই প্রতিষ্ঠানটা, তাকে কোনো না কোনো দিন আমাকে টাকাটা পরিশোধ করতে হবে, এটা আমার একটা দায়। সো এই দায়টা কিন্তু বৃদ্ধি পেয়েছে, আশা করি তোমরা স্টুডেন্টস বুঝতে পেরেছো, এই দায়টা কিন্তু আমার বৃদ্ধি পেয়েছে। আর কোনো কিন্তু দায় নেই এখানে, কারণ আমার পাওনাদার আমার কাছে টাকা পায়, সে আমার কাছে দায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে, সো পাওনাদার হিসাব ক্রেডিট। স্টুডেন্টস তোমাদের আমি ধারের পণ্য ক্রয়টা একদম বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। এবার দেখো, তোমাদের ধারের পণ্য বিক্রয়টা যখন বোঝাবো তখন ইজি মনে হবে। কেন? কারণ তোমরা যদি এইটুকু বুঝে থাকো, এটা তোমাদের কাছে একদম পানির মতো লাগবে। দেখো স্টুডেন্টস, ধারে পণ্য বিক্রয়, আমি আমার সেম ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি কি করেছি, ধারে আমার পণ্যটা বিক্রি করেছি। আমি যে বিক্রি করি পণ্য, সে আমাকে টাকা দেয়নি, এখন সে কোনো না কোনো দিন টাকা দিবে। এই জায়গায় স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের ব্যবসায় কি হলো, বিক্রি হয়েছে। সো বিক্রি হলেই আমরা কি জানি, আয় আমার ব্যবসায়, নাম্বার ওয়ান। আর কি হয়েছে, ধারে পণ্য বিক্রয়, অর্থাৎ আমি বিক্রি করেছি কিন্তু এখনো টাকাটা পাইনি, আমি বিক্রি করেছি পণ্য কিন্তু এখনো টাকাটা কি পাইনি। তাহলে এটা কি আমার দায়? না, এটা তো আমার দায় না, দায় হচ্ছে যার কাছে বিক্রি করেছি তার দায়, কারণ আমি টাকাটা পাইনি, সে দায়বদ্ধ আমার কাছে, সে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। যেমন এখানে ঘটেছিল, আমি ধারে পণ্য কিনেছি, আমার দায় এখানে, কারণ আমাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো না কোনো দিন টাকাটা পরিশোধ করতে হবে। সেম এখানে আমি ধারে পণ্য বিক্রি করেছি, আর একজন ধারে কিনছে আমার কাছ থেকে, কিন্তু এখানে ভালোভাবে বোঝানো সহজ কথায়, আমি পণ্য যখন বিক্রি করি ধারে, তখন আরেকজনের কাছে কিন্তু এটা ধারে পণ্য ক্রয়, তার কাছে তখন এটা দায় হবে, কিন্তু আমার কাছে কিন্তু এটা দায় না। এখানে স্টুডেন্ট যেটা হয়েছে, যে আমি ধারে পণ্যটা বিক্রি করার কারণে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে আমরা কি জানি কি হয়, ক্রেডিট হয়। দায়, আয় এবং মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা আগে ওই হিসাবটা এখানে লিপিবদ্ধ করি, আয় হিসাব ক্রেডিট, কিন্তু কোন আয়টা, বিক্রয়, তাহলে আমরা লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট।
বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিটটা কি হবে? দেখো স্টুডেন্টস, ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে আমার আয় হয়েছে এবং আর কি হয়েছে, আমি টাকাটা পাইনি কিন্তু এখনো, এবং যে টাকাটা দিবে আমাকে, স্টুডেন্টস তোমরা এখন বলবে যে সে আমার কি, তার নামটা কি বলো তো? যে টাকাটা দিবে, এখনো বাকিতে কিনেছে এখনো দেয়নি, দিবে, সে কি? দেনাদার। কারণ আমরা গত ক্লাসে আগের ক্লাস থেকে জেনেছি আমরা। তাহলে ধারে পণ্য বিক্রয় করার মাধ্যমে আমাকে যে টাকাটা এখনো দেয়নি, যে কিনেছে সেটা এখনো টাকাটা, সে কিন্তু এখনো টাকাটা দেয়নি, সো সে আমাকে টাকাটা কোনো না কোনো দিন দিবে। তাহলে সে কিন্তু দেনাদার, আমার কাছে দেনাদার, এবং আমি কিন্তু এখানে পাওনাদার। সো এইখানে দেখো স্টুডেন্টস, আমি যে টাকাটা কোনো না কোনো দিন পাবো, নগদ টাকা যদি আমি এখনই পেতাম ধারে পণ্য, নগদে পণ্য বিক্রি করলে, তাহলে আমার কিন্তু নগদ টাকাটা সম্পদ হিসেবে লিখতাম আমরা, ঠিক কিনা? যে নগদান সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ডেবিট। এই সেম এখানে এই টাকাটা কিন্তু আমরা আয় হিসাবে অলরেডি ইনক্লুড করেছি, আয় হিসাবে লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পেয়েছে, আমরা আয়কে বৃদ্ধি করেছি, তার মানে কি আমার এই টাকাটা কোনো না কোনো দিন আমরা পাবো। সো কিভাবে পাবো? কে দিবে? দেনাদার দিবে, যেহেতু বাকিতে কে দিবে? দেনাদার দিবে, যে টাকা দেয় সে কি? দেনাদার, আমরা জানি এটা। তাহলে কোনো না কোনো দিন দেনাদার টাকাটা দিবে, এটা কিন্তু একটা সম্পদ আমার, কারণ তার এই দেনাদারের কাছ থেকে আমি টাকাটা পাবো কোনো না কোনো দিন, এটা আমার সম্পদ। এটা আমার সম্পদ কেন? কারণ আমি আমার টাকা এখনো পাইনি, কোনো না কোনো দিন টাকাটা আমি নিশ্চয়ই পাবো তার কাছ থেকে আমি তুলবো টাকাটা। সো এটা আমার একটা সম্পদ। সো একদিকে কিন্তু দেখো স্টুডেন্টস, আমার সম্পদটা কিন্তু বৃদ্ধি পেল না হ্রাস পেলো? সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারণ বিক্রি করেছি, আমার আয় হয়েছে, বাট এখনো পাইনি, পাবো আমি, কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু আমার আয়টা, আমার আয় কিন্তু কি? বৃদ্ধি পেয়েছে। 2000 টাকারও বিক্রি করি, আমার 2000 টাকার আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার এখানে সম্পদ, যে আমি যে বাকিতে বিক্রি করেছি, টাকাটা পাবো কোনো না কোনো দিন, সেই হিসাবটা কি? দেনাদার। দেনাদার আমাকে কোনো না কোনো দিন টাকাটা দিবে। তাহলে দেনাদার এখানে কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? দেনাদার বৃদ্ধি পেয়েছে, আমার মানে সম্পদটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে আমরা এখানে লিখবো সম্পদ হিসাব ডেবিট। কিন্তু সম্পদটা কি? দেনাদার। আমি ধারে পণ্য বিক্রি করেছি, আমি যার কাছে বিক্রি করেছি সে আমাকে কোনো না কোনো দিন টাকাটা দিবে, সে আমার একটা সম্পদ, দেনাদার হিসাব ডেবিট। স্টুডেন্টস, একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করতেছি আমরা? যে ক্রয় হিসাব, ধারে পণ্য যখন আমরা ক্রয় করলাম তখন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে পণ্য যখন বিক্রি করলাম, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এখান থেকে স্টুডেন্টস, দেনাদার অলওয়েজ একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, এবং পাওনাদার একটা ব্যবসা প্রতিষ্ঠানের অলওয়েজ দায়। এবং সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি জানি? ডেবিট, এবং দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। দেখো স্টুডেন্টস, এই দুইটা লেনদেনের ভিতরে কিন্তু একটা যোগসূত্র রয়েছে তোমাদের, এই জন্য বলতেছি যে আজকের ক্লাসটা একটু ভালোভাবে বুঝবে। একবার না বুঝলে তোমরা ভিডিওটা, ক্লাসটা আবার দেখবে, এভাবে যতক্ষণ না বুঝো দেখতে থাকবে, দেখবে ইনশাআল্লাহ তোমাদের মাথায় একদম ঢুকে যাবে। এবং আমি একদম তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, কোনো ক্রিটিক্যাল জিনিস না, বইতে যেভাবে একদম ক্রিটিক্যালভাবে বোঝানো, আমি তোমাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যে আরেকবার একটু সামারি বলে দিই। দেখো স্টুডেন্টস, ধারে যখন আমার ব্যবসা পণ্য ক্রয় করলো, আমার ব্যবসা পণ্যটা ক্রয় করলো, ক্রয় করার কারণে ব্যয় হয় আমরা জানি। তাহলে এখানে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আমার ব্যয়টা কি? ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? ধারে পণ্য ক্রয়ের কারণে আমার একটা দায় সৃষ্টি হয়েছে আমার ব্যবসায়, আমার ব্যবসাকে ওই যার কাছ থেকে কিনেছি তাকে কোনো না কোনো দিন টাকাটা দিতে হবে, এটা আমার একটা দায়। তাহলে আমাকে এই দায়টা বৃদ্ধি পেয়েছে, এই দায়টা নামটা কি? দায় হিসাব তো ক্রেডিট, আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, কিন্তু নামটা কি? আমাকে কাকে পরিশোধ করতে হবে? ওই পাওনাদারকে, যে টাকাটা পাবে, যার কাছ থেকে কিনেছি সে পাওনাদার, তাহলে তাকে কোনো না কোনো পরিশোধ করতে হবে, সে আমার দায়। আর কেউ তো এখানে দায় না, তাই না? আমার ব্যবসায়ের কাছে সে কিন্তু দায়। তাহলে সেই পাওনাদার হিসাব, যদি যার কাছ থেকে কিনেছি তার নাম লেখা থাকে ব্যবসায়, সেই নামটা ব্র্যাকেটে আমরা লিখে দিই। আমার ব্যবসা প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রি করেছে, সাপোজ আমি বিস্কুট বিক্রি করি, আমার কাছ থেকে একজন কিনতে এসেছে, সে টাকা এখন দিবে না, পরে দিবে, আমি তাকে পণ্যটা দিয়ে দিলাম, আমার কিন্তু আয় হয়েছে, বিক্রি করেছি। বিক্রি করলেই কি আমরা জানি কি হিসাব বিজ্ঞানে ক্রয় বিক্রয় সংগঠিত হলে ক্রয় মানে ব্যয়, বিক্রয় মানে আয়। তাহলে বিক্রয় যখন করেছি, আমি বিক্রি যখন করেছি আমার পণ্যটা, তখন আমার আয় হয়েছে অলরেডি। তাহলে আমার আয় হলে আয় কি বৃদ্ধি পেলো, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাহলে আমার আয় হিসাব ক্রেডিট হবে, কিন্তু আয় হিসাব ক্রেডিট হবে, কিন্তু এখানে আয়ের নামটা কি? বিক্রি, বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রির মাধ্যমে আয় হয়েছে। আর কি হলো? ধারে পণ্য বিক্রি করেছি, যদি নগদে করতাম তাহলে আমার নগদ টাকা পেতাম, সম্পদ বৃদ্ধি পেত, সম্পদ হিসাব ডেবিট দিতাম। কিন্তু আমার এখানে ধারে পণ্য বিক্রি করেছি,
করেছি, তাহলে আমার এই টাকাটা এখনো পাইনি, তাহলে পাইনি কে দিবে? যার কাছে বিক্রি করেছি সে দিবে, সে তো আমার দেনাদার। তাহলে দেনাদার এখানে আমার কি বৃদ্ধি পেল না হ্রাস পেল? দেনাদার কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দেনাদার আমার একটা সম্পদ। কেন সম্পদ? কারণ তার কাছ থেকে আমি কোনো না কোনো দিন টাকাটা পাবো। এটা কিন্তু আমার দায় না। ভালো করে খেয়াল করো, আমি যখন কারো কাছ থেকে ধারে কিনবো তখন আমার দায় এটা যে আমি তাকে টাকাটা পরিশোধ করবো কোনো না কোনো দিন। বাট এখানে আমার কাছ থেকে আরেকজন কিনেছে, তার কাছে এটা দায়, কিন্তু আমার কাছে এটা একটা সম্পদ। কারণ এই ব্যক্তি যদি পলায় যায় আমার সম্পদ শেষ, আমি টাকাটা পাবো না। সো এই ব্যক্তির কাছ থেকে আমি টাকাটা কোনো না কোনো দিন পাবো। এটা আমার একটা সম্পদ, একটা ক্ষণিকের জন্য, বা আমরা এটা বলতে পারি টেম্পোরারি একটা সম্পদ। সো এই দেনাদার যে আমার কাছ থেকে বাকিতে কিনেছে, তাকে আমি কি করব? সে আমার কাছে কি বৃদ্ধি পেয়েছে, সম্পদটা আমার বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা জানি বিক্রয় হলেই কি আমার আয় বৃদ্ধি পায়, তাহলে সম্পদও বৃদ্ধি পেয়েছে, কারণ আমরা টাকাটা পাবো কোনো না কোনো দিন। এখানে আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে। সো দেনাদার হিসাব ডেবিট, সম্পদটার নামটা কি? দেনাদার হিসাব ডেবিট। এবং স্টুডেন্টস, তোমাদের আমি আরেকটা কথা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে অলওয়েজ তোমরা এই লেনদেন দুটার ক্ষেত্রে মনে রাখবে, দেনাদার হিসাব অলওয়েজ একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, কারণ তার কাছ থেকে তুমি টাকাটা পাবে। সে যদি পলায় যায় তোমার টাকা শেষ, তুমি আর টাকা পাবা না। সো সে তোমার সম্পদ একটা। আর পাওনাদার হিসাব একটা কি দায় ব্যবসা প্রতিষ্ঠানে। বোঝা গেছে স্টুডেন্টস? কারণ আমি ধারে পণ্য ক্রয় করেছি এবং আমাকে কি কোনো না কোনো দিন টাকাটা পরিশোধ করতে হবে। কাকে পরিশোধ করবো? পাওনাদারকে। সো এটা আমার দায়, সে টাকাটা নিবেই আমার কাছ থেকে কোনো না কোনো দিন। স্টুডেন্টস, আশা করি তোমাদের ধারে পণ্য ক্রয় এবং ধারে পণ্য বিক্রয় অনেকটাই বুঝে উঠতে সক্ষম হয়েছো। আর এরপরও যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে আরও কোনো এক্সাম্পলের মাধ্যমে, কোনো প্রোডাক্টের এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তবে আশা করি যে আমি যেভাবে বুঝেছি স্টুডেন্টস তোমাদের একদম সহজ ভাষায়, এবং কীভাবে আমরা দেনাদার হিসাব কেন ডেবিট, বিক্রয় হিসাব কেন ক্রেডিট, ক্রয় হিসাব কেন ডেবিট, পাওনাদার হিসাব কেন ক্রেডিট, একদম বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি স্টুডেন্টস। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে সবাই এবং সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। নেক্সট আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ।